গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি নরেন্দ্রনাথ মিত্রের লেখা অশ্ববর্ণা। আজ প্রথম পর্ব। আজ আবার একতলায় অঞ্জলিদের ঘরে পুলিশ এসে হানা দিয়েছিল। আধ ঘন্টা যাবৎ ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ করে অঞ্জলির ছোট ভাই হাবুলকে ওরা ধরে নিয়ে গেছে। সেদিনের মতো আজও পুলিশ সাব ইন্সপেক্টরের অনুরোধে সার্চ লিস্টে আমাকে সই করতে হয়েছে। বিনিময়ে আমাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখ জ্ঞাপন করে তিনি আমার সামনে সিগারেট কেস খুলে ধরে মৃদু হেসে ধন্যবাদ জানিয়েছেন। তারপর আসামিকে নিয়ে সেদিনের মতোই সদর্পে মোটরে গিয়ে উঠেছেন তারা। সঙ্গে সঙ্গে আরেকবার ডুকরে কাঁদতে শুরু করেছেন অঞ্জলির মা। এক পাশে হতভম্ব হয়ে ঠিক সেদিনের মতোই দাঁড়িয়ে রয়েছে অঞ্জলির ছোট দুই বোন মিন্টু আর রিন্টু। বছরখানেক আগে অঞ্জলির বাবা কালীমোহনবাবু যেদিন গ্রেপ্তার হয়েছিলেন, দৃশ্যটা সেদিনও অবিকল এই রকমই ছিল। তবু সেদিন আর আজকের দিনে অনেক তফাৎ, অনেক প্রভেদ দুদিনের অঞ্জলির মধ্যে। ১.৫ বছর আগে আমাদের একতলার দুখানা ঘর ৪৫ টাকায় ভাড়া নিয়েছিলেন অঞ্জলির বাবা কালীমোহন চক্রবর্তী। হাজরা রোডে আমাদের আরও দুখানা বাড়ি ভাড়া খাটছে। চারু এভিনিউর এই বসত বাড়িতে ভাড়াটে বসাবার মোটেই ইচ্ছা ছিল না আমাদের, কিন্তু দাদার অ্যাটর্নি বন্ধু নিরুপম চৌধুরী বিশেষ অনুরোধ করে চিঠি দিয়েছিলেন। পাকিস্তান ত্যাগী উদ্বাস্তু কালীমোহন চক্রবর্তী তার দূর সম্পর্কের আত্মীয়। স্ত্রী পুত্র নিয়ে ভদ্রলোক উঠবার জায়গা পাচ্ছেন না। আপাতত কোনো রকম আশ্রয় তাকে একটু দিতেই হবে। তারপর সুযোগ সুবিধা পেলেই উঠে যাবেন কালীমোহন বাবুরা। দাদা হেসে বলেছিলেন, উঠে যা যাবেন তা জানি। আজকাল ভাড়াটেরা যদি একবার মাথা গলায়, তারা ওঠাই ছাড়া ওঠে না। কিন্তু নিরুপমকেও তো ডিসলজ করতে পারিনে প্রবীর। অনেক দিনের পুরনো বন্ধু, তাছাড়া কাজকর্মও খুব দেখে শুনে করে। আমি বলি কি, বাইরের দুখানা ঘর ওর আত্মীয়দের না হয় ছেড়েই দেওয়া যাক। ঘর দুখানা তো পাড়ার চাকর বাকরদের রীতিমতো একটা আড্ডার জায়গা হয়ে উঠেছে। তার চেয়ে একঘর দুস্থ ভদ্রলোক যদি এসে থাকেন, ক্ষতি কি? তাছাড়া মাসন্তে গোটা ৫০ টাকাও তো আসবে। মনে মনে হাসলুম। বন্ধুকে সন্তুষ্ট করার সঙ্গে সঙ্গে বাড়তি ৫০টি টাকার দিকেও দাদার নজর আছে। ঠিক বাবার মতোই খাঁটি বৈষয়িক হয়েছেন দাদা। বাবা বলতেন, পয়সাকে তুচ্ছ করো না, পয়সা গুনে গুনেই লাখ টাকা হয়। আবার লাখ টাকা থেকে ১ পয়সা গেলে আর লাখ টাকা থাকে না। দাদার হিসাবটাও প্রায় ওই একরকমই। এখন একটু মন্দা চললেও যুদ্ধের বাজারে হার্ডওয়্যার বিজনেসে আমাদের আয়ত নেহাত মন্দ হয়নি। তাছাড়া ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার থেকেও বেশ ডিভিডেন্ড এসেছে। কিন্তু তখনও বাড়ি ভাড়ার খাতে যদি কোনো মাসে ১০টা টাকা কম আদায় হতো, দাদার যেন অস্বস্তির সীমা থাকত না। সরকার মশাই ৩ বার ধমক খেতেন দাদার কাছে। আমি আর বৌদি গোড়ার দিকে খুবই আপত্তি করলাম, ভাড়াটে এনে অনর্থক বাড়িতে ভিড় বাড়ানো কেন? দাদা সায় দিয়ে বললেন, তা ঠিক, বছর কয়েক আগেও এই পাড়াটা বেশ ফাঁকা ছিল, আবার লোক গিজগিজ করছে। ভালো লাগে না এই শহরের ভিড়, এক এক সময় একেবারে হাঁপ ধরে যায়। কসবার বাড়িটা শেষ হয়ে গেলে এবার ভাবছি সবাই মিলে সেখানেই উঠব গিয়ে, এটা দিয়ে যাব কালীমোহন বাবুর দলকে। শহরের বাইরে দিব্যি একটু খোলামেলা জায়গায় যেতে পারলে হাঁপ ছেড়ে বাঁচা যাবে। বৌদি হেসে বলেছিলেন, তুমি আবার যাবে ফাঁকা জায়গায়, তোমাকে যেন চিনতে বাকি আছে আমার। মানুষের ভিড় আর গোলমাল ছাড়া তোমার জন্য একদণ্ডও চলে, সে কথা বরং ঠাকুরপো বলতে পারে। দাদা জবাব দিয়েছিলেন, ওর আবার বলবার কি আছে? প্রবীরের পক্ষে কসবাজা বড় বাজারও তাই, গোটা কয়েক বইয়ের আলমারি ওর সামনে খুলে দিলেই হল। কালীমোহন বাবু কিন্তু ঠিক ৫০ টাকা দিলেন না, কাকুতি মিনতি করে ৫ টাকা কমিয়ে দিলেন। আগাম কিছু সেলামি নেওয়ার ইচ্ছেও বোধহয় ছিল দাদার, কিন্তু বন্ধুর সুপারিশ নিয়ে ওরা এসেছেন বলে বোধহয় চক্ষু লজ্জায় বাঁধল।
তবে কালীমোহনবাবুকে এই কথা স্পষ্টই বললেন, ভাড়াটা কিন্তু ইংরেজি মাসের 2রা সরকার মশাইয়ের কাছে জমা দিতে হবে, আমাদের তাই নিয়ম। আগে তাই দেব। দাদা এবার জিজ্ঞেস করলেন, এখানে কি করেন আপনি? কালীমোহনবাবু বললেন, আগে ধর্মতলায় ন্যাশনাল স্টোর্সের আমি হেড সেলসম্যান, মাঝে মাঝে ক্যাশেও বসতে হয়। দাদা একটু ভ্রু কুঞ্চিত করলেন, বোধহয় আরও একটু বেশি পদস্থ ভাড়াটে আশা করেছিলেন। আমার আশঙ্কা হল এবার হয়তো দাদা ভদ্রলোকের মাইনের কথাটাই জিজ্ঞেস করে বসবেন। নিয়মিত ভাড়া দেওয়ার যোগ্যতা ভাড়াটের আছে কিনা সে সম্বন্ধে আগে থেকেই দাদা একটু নিশ্চিন্ত হয়ে থাকতে চান। কিন্তু শেষ পর্যন্ত কি ভেবে তিনি এবার আর মাইনের কথাটা কালীমোহনবাবুকে জিজ্ঞেস করলেন না। কিন্তু কালীমোহনবাবুর বেতনের অঙ্কটা স্পষ্ট না শুনলেও তার আর্থিক অবস্থাটা বুঝতে আমাদের দেরি হল না। দেখলাম ওদের বাড়ির মেয়েরাই জল তোলেন, বাসন মাজেন, একটা ঠিকে ঝি পর্যন্ত কালীমোহনবাবু রাখেননি। আমার পিসিমা বাল বিধবা, আমাদের সংসারেই ঠাকুর পুজো জপতপ নিয়ে থাকেন। পাড়াপড়শি ঝি চাকর সকলের উপরেই তাঁর অদ্ভুত সহানুভূতি। শুনলুম তিনি নাকি সেদিন কালীমোহনবাবুর স্ত্রীকে বলেছিলেন, 7-8 মাসের পোয়াতি মানুষ আপনি, আহা, এই অবস্থায় কাজকর্ম করতে কত কষ্ট হয়, একটা ঝিটি রেখে দিলেই তো পারেন। কালীমোহনবাবুর স্ত্রী জবাব দিয়েছিলেন, ঝি তো রাখতে চাই দিদি, কিন্তু পছন্দ মতো লোক পাওয়া যায় কই, যাকে তাকে রাখতে প্রবৃত্তি হয় না। 2 টাকা বরং বেশি নেয় নিক, কিন্তু হাতের কাজটুকু পরিষ্কার হওয়া চাই। এর আগের ঝিটা ছিল ভারী নোংরা, তার ধোয়া বাসন ফের না ধুয়ে ঘরে নিতে পারতাম না, এবার তাই দেখে শুনেই নেব। তারপর 2 মাস গেল, 3 মাস গেল, ঝি আর রাখেনি ওরা। আমাদের মেজ ঝি ক্ষেমঙ্করী মুচকি হেসে বৌদিকে বলেছিল, পিসিমা যেন কি কিছু বুঝেও বুঝতে চান না, অনর্থক মানুষকে লজ্জা দেন। কেবল ক্ষেমঙ্করী কেন, আমাদের বাজার সরকার গণেশ দাসও হাসাহাসি করে, সে বিবরণও কানে এলো। কালীমোহনবাবুর সঙ্গে নাকি মাছের বাজারে প্রায়ই দেখা হয় গণেশের। দেখতে শুনতে অমন্ত বেটে খাটো ঠান্ডা মানুষ কালীমোহনবাবু, কিন্তু মেছুনির সামনে তার নাকি সম্পূর্ণ ভিন্ন মূর্তি। দাম্পত্য কলহ যেমন তার বাঁধা, মেছুনির সঙ্গে ঝগড়াটাও তেমনি নিত্যকার। দর কষাকষি শেষ পর্যন্ত তুই তোকারিতে গিয়ে ঠেকে। একদিন রাগ করে মাছ মেছুনির ডালার উপর ঢেলে দিয়ে আসেন কালীমোহনবাবু। গণেশ এক একদিন জিজ্ঞাসা করে, কি চক্রবর্তী মশাই, মাছ নিলেন না? কালীমোহনবাবু জবাব দেন, না, ওই বরফ দেওয়া মাছগুলো আর নেব না গণেশ, একেবারে টেস্টলেস, তার চেয়ে গ্রিন ভেজিটেবলস অনেক ভালো, খেতেও বেশ, স্বাস্থ্যের পক্ষে উপকারী। গ্রিন ভেজিটেবলস কথাটার মানে কি বৌদি ঠাকরুন? গণেশ একদিন আমার সামনে জিজ্ঞেস করেছিল বৌদিকে। বৌদি মৃদু হেসে বললেন, কেন রে? কাহিনীটা তখন শোনা গেল। বৌদি অবশ্য ধমক দিলেন, ছি, ওসব সমালোচনা টোচনা করো না গণেশ, যার যেরকম জোটে সে সেই রকম খাবে। কিন্তু গণেশ উত্তেজিত হয়ে উঠেছিল। আর কালীবাবু আমাদের যে নিন্দে করেন তার কি হবে? বলেন কি, একরাশ বরফ চাপা মাছ নিচ্ছিস গণেশ, ওতে কি মাছের কোনো স্বাদ আছে? তা থাকবে কেন? মাছের স্বাদ আছে কালীমোহনবাবুর 1 ফালি কুমড়ো আর 1.5 পো আলুতে। গণেশের বিক্রম দেখে বৌদি অবশ্য হাসি চাপতে পারেননি, আর আমি গম্ভীর মুখে সেখান থেকে চলে এসেছিলাম। তবুই কালীমোহনবাবুরই যে অঞ্জলির মতো অমন একটি সুন্দরী মেয়ে থাকতে পারে, আর সে রোজ কলেজে যাওয়ার জন্য বই খাতা হাতে বাস স্টপেজে গিয়ে দাঁড়ায়, প্রথম প্রথম এই ব্যাপারটা শুধু ঝি চাকরকে নয়, আমাদের প্রত্যেককেই বিস্মিত করেছিল। পিসিমা অনুকম্পার সুরে বলেছিলেন, আহা, মেয়েটির স্বভাব ভালো, দেখতে শুনতেও বেশ, এবার দেখে শুনে একটা বিয়ে থা দিয়ে দিলেই পারে। পড়িয়ে কি হবে? পড়ানোর খরচ কি কম?
এদিকে সংসারের হাল তো এই। কিন্তু কালীমোহন বাবুর এই বিদ্যানুরাগ আমাকে সত্যি মুগ্ধ করেছিল। অবশ্য বিয়ে দেওয়ার সঙ্গতি হয়নি বলেই পড়াতে হচ্ছে, এ কথাও বুঝতে আমাদের বাকি থাকেনি। তবু পরিবারটির যা আর্থিক অবস্থা, তাতে মেয়েটির ঘরে বসে বসেই আইবুড়ো হবার কথা, বিএ ক্লাসের ছাত্রী হবার আশা ছিল না। আমাদের লাইব্রেরি ঘরের জানলা থেকে প্রায়ই চোখে পড়ত অঞ্জলিকে। যেদিন কলেজ থাকত না, সেদিন সকালেই মায়ের রান্নার ও যোগান দিতে আসত। ৮ পৌরে শাড়িখানা, কোনোদিন আধময়লা, কোনোদিন বা একটু ছেঁড়া। কিন্তু ভোরবেলায় রান্নাঘরের সামনে বসে যখন অঞ্জলি তরকারি কোটে কি বাটনা বাটে শিলনোড়ায়, তখনও ওকে ভারী অদ্ভুত মানায়। এসব কাজ তো শখ করে এক একদিন বৌদিও করেন, কিন্তু অমন সুন্দর দেখায় না তো। অঞ্জলিদের ঘরের সুমুখ দিয়েই আমাদের বেরুবার রাস্তা। যেতে যেতে এক একদিন মা মেয়ের আলাপ কানে আসে। হয়েছে বাপু, আমি পারব, এসব আর দেখতে হবে না তোমাকে, তুমি যাও, তোমার পড়াটড়া করো গিয়ে। আমি কি এখনো মিন্টু রিন্টুর মতো ছোট আছি নাকি মা, যে রোজ রোজ পড়ার তাগিদ দিতে হবে? মেয়েটির গলা তো বেশ মিষ্টি, আর ভারী চমৎকার হাসির ভঙ্গিটুকু। কেবল ওদের রান্নাঘরের দাওয়ায় না, আমাদের সদরে, বাস স্টপেজে কি পার্কের ধারেও মাঝে মাঝে চোখাচোখি হয় অঞ্জলির সঙ্গে। হাতে খান 2 এক্সারসাইজ খাতার সঙ্গে ওথেলো আর ইন্ডিয়ান ইকোনমিক্স, কোনোদিন বা একখণ্ড রবীন্দ্র রচনা বলি, পরনে তাঁতের কমলা রঙের শাড়ি, চুলের রাশ কোনোদিন পিঠময় ছড়ানো, কোনোদিন বা এলো খোঁপায় স্তূপীকৃত, কোনোদিন বা শুধু একটি সর্পিল বেনিতে আবদ্ধ হয়ে থাকে। আশ্চর্য, দেখে চেনা যায় না ঠিক এই মেয়েই কলতলায় বসে বাসন মাজছিল কি ঘর নিকোচ্ছিল খানিক আগে। রাসবিহারী এভিনিউয়ের রিটায়ার্ড সাবজজ এইচ চ্যাটার্জির মেয়ে ডলি, কিংবা সাদার্ন এভিনিউর ব্যারিস্টার বীরেন ভাদুড়ির মেয়ে সুচিস্মিতা, কিংবা সত্যশিব ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর একডালিয়া প্লেসের পুরন্দীর ভট্টাচার্যের বোন পারমিতা ভট্টাচার্যের চাইতে মোটেই বেমানান মনে হয় না অঞ্জলিকে। বরং দেখে দেখে এই বিশ্বাসই আমার দৃঢ়তর হয়, ডলির মতো অঞ্জলির গায়ের রং অত সুবর্ণপ্রভ না হলেও, সূচির মতো চোখ দুটো অত বড় আর উজ্জ্বল না হলেও, কি পরীর মতো ঠোঁট দুটি অমন পেলব আর রক্তাভ না দেখালেও, অঞ্জলির মধ্যে এমন কিছু আছে যা ওদের নেই। বিনা প্রসাধনে, বিনা সাধনায় ওর মুখাবয়বে স্নিগ্ধ, শান্ত অথচ বুদ্ধিমার্জিত একটি পরিপূর্ণ মেয়ের মুখ ২৬ বছর বয়সে এই যেন আমি প্রথম দেখতে পেলাম, আর আভাস পেলাম অদ্ভুত এক রহস্যের। দুরন্ত শীতের ভোরে উঠানে বসে একরাশ কাপড় কাচার কায়িক শ্রমের সঙ্গে শেক্সপিয়রের ট্র্যাজেডির রস যে রহস্যের সৃষ্টি করেছে, আমার কাছে তা বিস্ময়কর আর অতল গর্ভ মনে হল। বৌদি একদিন মুচকি হেসে বললেন, ব্যাপার কি ঠাকুরপো, এর আগে তো কোনোদিন ৮টার আগে ঘুম ভাঙত না, আর আজকাল রোজ এত ভোরে কোথায় বেরো বলো তো? বৌদিকে ধমক দেওয়ার ভঙ্গিতে বললাম, দেখো, ঘুম যে মানুষের সব বয়সে সব ঋতুতে একই সময় ভাঙবে তার কি মানে আছে? তাছাড়া কদিন ধরে সূর্যোদয় দেখতে বড় ভালো লাগছে, তাই বেরোই। বৌদি আমার ধমকে মোটেই ঘাবড়ালেন না, আগের মতোই হেসে বললেন, ব্যাকরণে ভুল হলো নাকি ঠাকুরপো? সূর্য তো তোমাদের ইংরেজি শাস্ত্রের ম্যাসকুলিন জেন্ডার, তার চেয়ে চাঁদ বলাই বোধহয় ভালো ছিল। অন্তত মুখের সঙ্গে চাঁদের তুলনাটা সব দেশের কাব্যেই আছে শুনেছি, কিন্তু সূর্যের সঙ্গে। বিরক্ত হয়ে বললাম, তুমি বলতে চাও কি? বৌদি হাসি চেপে বললেন, কিচ্ছু না, কিচ্ছু না, আমরা শুধু দেখতে চাই আর শুনতে চাই। কিন্তু বৌদি যাই চান না কেন, অঞ্জলি যেন কোনো দিকে চাইতে জানে না, চাইতে চায় না। বাক বিনিময়ের প্রশ্নই ওঠে না, দৃষ্টি বিনিময় পর্যন্ত হয় না। অথচ এই বাড়িতে আসার ১ সপ্তাহের মধ্যে আমাদের চাকর, ড্রাইভার, বাজার সরকার থেকে শুরু করে দাদা, বৌদি, পিসিমা,
ছোট দুটি ভাইপো ভাইজির সঙ্গে পর্যন্ত অঞ্জলির যে অন্তরঙ্গ আলাপ হয়ে গেছে তা আমার টের পেতে বাকি নেই। শুধু আমার সঙ্গেই ওর আলাপ পরিচয় নিষিদ্ধ। যেহেতু আমাদের বয়সের মধ্যে ব্যবধান কম, যেহেতু শিক্ষায়, রুচিতে, মানসিকতায় আমরা সবচেয়ে কাছাকাছি, তাই সবাই যেন চক্রান্ত করে আমাদের দূরে দূরে সরিয়ে রেখেছে। পরিচয় করিয়ে দেওয়ার কোনো পক্ষের গরজ নেই, কোনো সুযোগ সুবিধাটি পর্যন্ত জোটে না। আশ্চর্য, ওরও কি কোনো আগ্রহ নেই আমার সঙ্গে আলাপ করবার? কিন্তু তা তো মনে হয় না। চোখাচোখি হলেও চোখ নামিয়ে নেয় বটে, কিন্তু সে দৃষ্টির প্রসন্নতা তো আমার চোখ এড়িয়ে যায় না। ওর সেই আনত চোখের ভাষা আমি যেন দুকান ভরে শুনি। ওর সেই নত দৃষ্টির সানন্দ অভিনন্দন আমি আমার সমস্ত অস্তিত্ব দিয়ে গ্রহণ করি। আশ্চর্য, তবু আলাপ হয় না। অদ্ভুত সভ্যতার দায়, তার নিয়ম মানতেই হবে। মনের মধ্যে মুহূর্তে মুহূর্তে তা ভেঙে টুকরো টুকরো হয়ে যাক, ক্ষতি নেই, বাইরে অটুট রাখতে হবে তাকে। এক একদিন মনে হয় অনন্তকাল ধরে এই চলতে থাকবে। দরজার ধারে, পার্কের কোনায়, রাস্তার মোড়ে আমাদের এমনি দেখা হবে আর আমরা চোখ ফিরিয়ে নেব। কথা বলবার ইচ্ছে হবে আর আমরা মুখ ফিরিয়ে নেব। অনন্তকাল ধরে সামাজিক শুকনো আচারের দায় মেনে নেব। অন্তরের মধুর অনুরোধ কানে তুলব না। আর ভাষাহীন, ঘটনাহীন, হৃদয়হীন কাল দিনের পর দিন এমনি করে এক টানা বয়ে চলবে। কিন্তু অনন্তকাল অপেক্ষা করতে হলো না। পক্ষকালের মধ্যেই আমাদের আলাপের সুযোগ ঘটে গেল। ঠিক সুযোগ নয়, একটুখানি দুর্যোগই বরং এসে সাহায্য করল আমাদের। ক্লাইভ রোয়ের ফার্ম দাদা নিজেই দেখাশোনা করেন। এছাড়াও তাকে নানা কিছু দেখতে হয়। সুরকির কারখানা, ফ্যান ফ্যাক্টরি, গ্লাস ওয়ার্কস, নানা বিচিত্র ব্যাপারের সঙ্গে দাদার যোগাযোগ। বাড়ির গাড়ি আর ড্রাইভার তার সঙ্গে সঙ্গেই থাকে। আমি তাকে বলেছিলাম, ওসব ব্যবসা বাণিজ্য আমি বুঝি নে, ওর মধ্যে আমাকে টানবেন না, আমাকে ছেড়ে দিন। আমি থাকি আমার লাইব্রেরি আর ল্যাবরেটরি নিয়ে। ডক্টর শাহর সঙ্গে কথাবার্তা আমার একরকম ঠিক হয়ে গেছে। দাদা বললেন, বেশ তো, তবে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টমেন্টের দিকেও একটু নজর রেখো। যোগ্য লোকের অভাবে ওর যা হাল হয়েছে, ভাবছি শেষ পর্যন্ত তুলেই না দিতে হয়। বললাম, কেন? বড় বড় ডিরেক্টররা তো সব আছেন আমাদের, মিস্টার চন্দ, মিস্টার খাসনবিশ। দাদা বললেন, কিচ্ছু না, কিচ্ছু না, কারো দ্বারা কোনো কাজ হয় না। একজন এফিশিয়েন্ট জেনারেল ম্যানেজার দরকার আমাদের। তার জন্য ১,০০০-১,২০০ পর্যন্ত দিতে আমরা রাজি আছি, কিন্তু লোক কই? আমি বললাম, লোকের অভাব কি? দাদা বললেন, লোকের অভাব নেই, কিন্তু যোগ্য লোকের অভাব চিরকালই। আমি ভাবছিলাম তোমার কথা। আমি হেসে উঠলাম, আমার কথা? দাদা বললেন, কেন? নিজের যোগ্যতায় নিজেরই সন্দেহ আছে নাকি? হেসে বললাম, তা নয়, কাজটাকেই নিতান্ত অযোগ্য মনে করি। দাদাও একটু হাসলেন। বেশ তো, ভেবে দেখো। ভেবে দাদার প্রস্তাবটা গ্রহণ করাই ঠিক মনে করলাম। নিজের প্রকৃতিকে তো চিনতে আর বাকি নেই। রুদ্ধদ্বার ল্যাবরেটরিতে ঘণ্টার পর ঘণ্টা নিবিষ্ট হয়ে যে না থাকতে পারি তা নয়, কিন্তু হঠাৎ এক সময় মনে হয় নিজেকে বঞ্চিত করছি। এই রূপ, রস, গন্ধ, স্পর্শময় পৃথিবীর স্বাদ আমার কাছে অজ্ঞাত রয়ে গেল। কি হবে প্রকৃতির রহস্যভেদের সাধনায়? তার রূপ আগে দু চোখ মেলে দেখি, তার রসে আগে সমস্ত অস্তিত্ব সিক্ত করে নিই, পড়ে থাক পদার্থবিদ্যা। ফের আসি কাব্য সাহিত্যের দ্বারে। আবার কিছুদিন বাদে মন চঞ্চল হয়ে ওঠে। ভাবি, এই বা কি হচ্ছে? বইয়ের পাতার আড়ালে জগৎটাকে ঢাকব কেন? কেন মানব অন্যের অক্ষরময়ী ব্যাখ্যা? নিজের ভাগ্য আমি নিজে রচনা করব। ঠিক এই সময় এলো দাদার ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টমেন্টের ডাক। ডুবুডুবু কোম্পানিকে ভাসিয়ে তুলতে হবে। এতদিন দাদার এই কারবারকে জমের মতো ভয় করেছি, কিন্তু আজ ভারী কৌতূহল হল। দেখাই যাক না কি আছে এর মধ্যে, কোন রসে দাদা দিনরাত এর মধ্যে মগ্ন হয়ে থাকেন।
এতে কি আছে রসায়নের স্বাদ, না বৈষ্ণব পদাবলীর অমৃত নির্ঝর? তাছাড়া আরও একটা কথা মনে হল, সায়েন্স কলেজের রিসার্চ স্টুডেন্টের সঙ্গে পরিচয় আছে, দেখেছি কি তাদের কৃচ্ছ সাধনা। কেউ বা সামান্য কিছু অ্যালাউন্স পায়, কেউ পায় না। অনেকেরই টিউশনি নির্ভর সংসার, গোপনে কাউকে কাউকে কিছু দিতে হয় নিজের পকেট থেকে, কিংবা হাত পাততে হয় দাদা বৌদির কাছে। ভারী খারাপ লাগে। ভাবলুম তার চেয়ে সোপার্জিত টাকায় ওদের সহায়তা করব। গবেষণা আমার হবে না, হিতৈষণা যতটুকু হয়। কিন্তু দেখতে গিয়ে ধরা দিলাম, ধরা পড়লাম, এই কথা স্বীকার করতেই হবে। দিনরাত পরিশ্রম করে কোম্পানিকে যে খানিকটা তুলে ধরতে পারলাম না তা নয়, সঙ্গে সঙ্গে পৃথিবীর রূপ পাল্টাতে লাগল। বন্ধুদের ধরে এনে চাকরি দিলাম, সঙ্গে সঙ্গে গেল বন্ধুত্ব। তারা কেউ আমার স্যুটের রঙের প্রশংসা করে, কেউ আমার কঠোর নিয়মানুবর্তিতায় পঞ্চমুখ হয়, কেউ বা মহানুভবতায় অভিভূত হয়ে থাকে। অবশ্য বন্ধুপ্রীতির ভাষা তো প্রায় একই আছে। তবু যেন কি নেই, তবু যেন কি বদলেছে। তারাই বদলেছে না আমি, ঠিক যেন বুঝে উঠতে পারিনি। কিংবা বদল হয়েছে সকলেরই। কেবল কি অফিস? অফিসের বহির্ভূত পৃথিবীও ওই এক বিষয় চক্রে বাঁধা। কোনো বন্ধুর ভাগ্নের চাকরি, কারো বা ফার্নিচারের কন্ট্রাক্ট, কোনো ভূতপূর্ব সহাধ্যায়নী নিজে খুলেছেন স্টেশনারি স্টোর্স। আমার অফিসে তার দোকানের জিনিসগুলোই সবথেকে বেশি ভালো মানানসই হওয়া উচিত। এক এক সময় ক্লান্তি লাগে, তবু এই গ্রন্থি দুশ্ছেদ্য। এ কথা অস্বীকার করতে পারিনে কাজের নেশা আছে, বিশেষ করে সে ক্রিয়া যদি সকর্মক হয়। আর কর্মময় জীবনে কর্তৃপদের মতো বাঞ্ছনীয় বস্তু আর নেই। সেদিন এই রূপান্তরিত জগতের কথা ভাবতে ভাবতে ড্রাইভ করছিলাম, হঠাৎ দ্রুত হাতে ব্রেক কষলাম। রাস্তার মাঝখানে রং সাইডে বাস থেকে একটি মেয়ে নেমে পড়ছে। আরেকটু হলে যে কি হতো ভাবা যায় না। নিজের হৃৎপিণ্ডের কম্পন আরও বেড়ে গেল যখন মুখ তুলে দেখলাম সে মেয়েটি অঞ্জলি, ও ততক্ষণে ফুটপাতে উঠে পড়েছে। একটু আগেকার বিবর্ণ মৃত্যুভয় ওর মুখ থেকে তখনও ভালো করে মিলিয়ে যায়নি। কিন্তু আমাকে এগিয়ে আসতে দেখে ওর মুখ ফের বর্ণময় হয়ে উঠল। হিতৈষী অভিভাবকের সুরে বললাম, ওইভাবে বুঝে কেউ পথ চলে? আরেকটু হলে কি কাণ্ডটা ঘটাচ্ছিলেন বলুন তো? নিন, উঠে আসুন। অঞ্জলি আরক্ত হয়ে বলল, না না, আমি কাছেই যাব। বললাম, বেশ তো, কাছেই যাবেন, গাড়ি তো কেবল দূরে পৌঁছে দেবার জন্যই নয়। অঞ্জলি একটু হাসল। আপাতত তাই তো দিচ্ছিলেন। একটু খোঁচা ছিল কথায়, কিন্তু খোঁচাটা যেন লেগেছে আমার মনের মৌচাকে। ওর কথায় কেবল অভিযোগ নেই, অভিমানও আছে। বললাম, দোষটা বুঝি কেবল আমারই? আসুন, ভিড় জমছে। অঞ্জলি বলল, না, আজ থাক। সেদিনকার মতো রইল, আর কোনো কথা হল না। কিন্তু মৌনতার বাঁধ ভাঙল। একটু একটু করে বাঁধ ভাঙল কুণ্ঠার, সংকোচের। অত তাড়াতাড়ি মোটরে উঠে না এলেও একতলা থেকে আমাদের তেতলার লাইব্রেরি ঘরে উঠে আসতে অঞ্জলির দেরি হল না। বইয়ে ঠাসা কাচের আলমারিগুলির সামনে খানিকক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে অঞ্জলি একদিন বলল, এত ভালো লাগে আমার এসব ঘরে আসতে, এত লোভ হয়। লোভ? শাস্ত্রকারের ঘৃণিত এই তৃতীয় রিপুবাচক শব্দটিকে যে এমন মধুর করে উচ্চারণ করা যায়, এত অপূর্ব লাগে কারো কারো মুখে, তা আমি যেন এই প্রথম অনুভব করলাম। একটু হেসে বললাম, এই ধরনের লোভ তো ভালোই। অঞ্জলি আমার দিকে তাকালো। ভালো, কিন্তু সেই সঙ্গে আমার ভয়ও হয় জানেন। একটু অবাক হয়ে তাকালাম। কিসের ভয়ের কথা বলছে অঞ্জলি? লোকভয়, অনিশ্চয়তার ভয়, ধরা দেওয়ার আগে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে না পারার ভয়। কোন ভয়ের ছায়ায় এমন বিষণ্ণ হয়ে উঠেছে ওর আয়ত সুন্দর চোখ দুটি? ঠিক যেন বুঝে উঠতে পারলাম না। ভীরুর শঙ্কিত বিহঙ্গিকে আশ্বাস দিয়ে বললাম, আমি তো কোনো ভয়ের কারণ দেখছি নে।
কিসের ভয় বলুন তো? অঞ্জলি বলল, এত বই রয়েছে, এত জিনিস রয়েছে পড়বার, কিন্তু সময় নেই। ভয় হয় সময় বুঝি কোনোদিন পাবও না। একটু চুপ করে রইলাম। কদিন ধরে অঞ্জলির মা অসুস্থ হয়ে পড়েছেন। সংসারের সমস্ত কাজ ওকেই করতে হচ্ছে। সকাল থেকে দেখছিলাম বালতিতে করে জল টানছে, অঞ্জলি বাসন মাজছে, একটু বাদেই বসেছে ওর ভাই হাবুলের শার্টে সাবান মাখতে। কিন্তু তাতেও নিষ্কৃতি নেই। খানিক বাদেই কানে গেল, নিচ থেকে হাবুল চেঁচিয়ে বাড়ি মাত করছে, ইস, এতক্ষণ হুঁশ ছিল না, এখন বসেছে জামাই সাবান দিতে। বেশ তো, পারবে না আমাকে বলে দিলেই হতো, আমি অন্য ব্যবস্থা করতাম। অঞ্জলি জবাব দিয়েছে, ব্যবস্থা তো এখনো করতে পারো, কুড়ের বাদশা। এতই যদি দরকার ছিল নিজের হাতে কেচে নিলেই পারতে জামাটি। হাবুল আরও জোরে চিৎকার করে উঠেছে, বেশ বেশ, সরে যাও ওখান থেকে। আমার কোনো জিনিস ধরতে হবে না তোমাকে, কোনো জিনিস ছুতে হবে না তোমার। দরকার নেই আমার জামা কাপড়ে। মাসে মাসে রাশিকৃত শাড়ি ব্লাউজ তোমার আসুক, তাতেই হবে। মেয়ে কলেজে পড়েন, তবে আর কি, তার জন্য আর কেউ খাবেও না, পড়বেও না। অর্ধেক মা ষষ্ঠী আর অর্ধেক সারা গোষ্ঠী। ঘরের ভেতর থেকে ছেলেকে তেড়ে এসেছেন অঞ্জলির বাবা কালীমোহন বাবু। এই হারামজাদার বেটা, হারামজাদা, এত বার হয়েছে তোমার, তুমি আমার কাজের সমালোচনা করতে আসছো? লজ্জা করে না? দুবার ম্যাট্রিক ফেল করে ধর্মের ষাঁড়ের মতো পাড়া চষে বেড়াচ্ছিস। লেখা নেই, পড়া নেই, কাজ নেই, কর্ম নেই, দিনরাত শুধু খাবি আর কোঁদল করবি। দূর হয়ে যা বাড়ি থেকে, এক বেলাবার জুটবে না আমার এখানে। কিন্তু এই অকৃতি মূঢ় গোয়ার ছেলের উপরেই মার মমত্ব সবচেয়ে বেশি। ঘরের ভেতরেই রোগশয্যা থেকে হাবুলের মা অভিমানে উদ্বেল হয়ে উঠেছেন। তাই দাও, ওকে একেবারেই তাড়িয়ে দাও তোমরা। দিনের মধ্যে হাজারবার সকলের লাতিজাটা খাওয়ার চাইতে ও সত্তর আমার চোখের সম্মুখ থেকে একেবারে দূর হয়ে যাক, সেই ভালো। কিন্তু স্ত্রীর এই অযৌক্তিক সন্তান বাৎসল্য কালীমোহন বাবুর সহ্য হয়নি। তিনি রুখে বলেছেন, তুমি তো যত নষ্টের মূল, তুমি তো আদর দিয়ে দিয়ে ওর মাথাটা খেয়েছ, তোমার জন্যই উচ্ছন্নে গেছে। অঞ্জলির মা এই অপবাদ সহ্য করতে রাজি হননি। তা তো ঠিকই, ওই না হয় উচ্ছন্নে গেছে, কিন্তু তুমি তুমি কোন স্বর্গের সিঁড়ি তৈরি করেছ শুনি? তোমার মাথা তো আর কেউ খায়নি, নাকি তাও আমি খেয়েছি? অঞ্জলির বাবা হঠাৎ যেন জবাব দিতে পারেননি, কিন্তু একটু বাদেই দুজনের তুমুল কলহ আরম্ভ হয়েছে। বাবা মাকে নিরস্ত করবার জন্য কাজ ফেলে ছুটে গেছে অঞ্জলি। দৃশ্যটা মুহূর্তের জন্য ফের আমার চোখের সামনে ভেসে উঠল, কিন্তু বেশিক্ষণ ভেসে থাকতে পারল না। অঞ্জলির লজ্জা জড়িত স্বর আমার কানে এলো, কিন্তু আপনার বোধহয় ওসব সমস্যা নেই। মৃদু হাসল অঞ্জলি, সুন্দর শুভ্র ঝকঝকে দাঁতের আভাস। উপমাটা পুরনো হলেও মুক্তোর সঙ্গেই তুলনা করতে ইচ্ছে করে। আমার মন ফের মুক্তি পেল সংসারের সমস্ত তুচ্ছতার দৈন্য, কুশ্চিতার অগৌরব থেকে। অঞ্জলির হাসি সব ঢাকতে পারে, সব আড়াল করতে পারে। ওর হাসিতে একতলা তেতলার সব ভেদ মিলিয়ে যায়। বললাম, সময়ের সমস্যার কথা বলছেন তো? নেই আবার? নিশ্চয়ই আছে। পড়বার সময় আমিও কি পাই ভাবেন? পরীক্ষার প্রফেসরদের তাড়ায় আপনার তবু কিছু না কিছু রোজ পড়তে হয়, কিন্তু আমার তো আর সে বালাই নেই। পড়বার মধ্যে কাগজের হেডিংটা দেখি, ব্যাস। তারপর সারা দিন রাতের মতো অকলঙ্ক নিরক্ষরতা। অফিসের পর যখন ফিরি তখন কিছু পড়বার মতো উৎসাহ থাকে না। আই এম আ লস্ট ম্যান। অঞ্জলি বলল, কেন? শুনেছি আপনার নিজেরই তো অফিস। হেসে বললাম, অফিস নিজেরই হোক আর পরেরই হোক, সব এক। ফিসফিসের জায়গা সেখানে নেই। ফিসফিস কথাটায় অঞ্জলির মুখে আবিরের ছোপ লাগল। বলল, আমি যাই এবার। বললাম, বই নেবেন না? অঞ্জলি বলল, কি বই নেব বলুন তো? কোনো লাইব্রেরিতে গেলে আমি ভারী ঘাবড়ে যাই, কি রেখে কি পড়ব ভেবে পাইনি।
ইচ্ছে হয়তো সব পড়ি, যখন ভাবি তা কিছুতেই হবে না তখন ইচ্ছে হয় সবই বাদ দিই। বললাম, আশ্চর্য, এ ব্যাপারেও আপনার সঙ্গে আমার ভারী মিল আছে দেখছি। অঞ্জলি হাসল। তাই নাকি? বড় ভয়ের কথা তো। বললাম, সব কথাই যদি ভয়ের কথা হয় তাহলে আর কথা হয় কি করে? অঞ্জলি একটু চুপ করে রইল, তারপর আবার ফের বলল, কি বই নেব বলুন? আমি কি বলবো, যা খুশি নিন। অঞ্জলি একটু ইতস্তত করে বলল, তাহলে ওই বইটাই দিন। বিথি সেদিন বলছিল বইটার কথা। বললাম, কোনটা? বডিজ র্যাপচার? আপনি তো ভারী সাংঘাতিক মেয়ে দেখছি। ও বই আপনাকে দেওয়া কি ঠিক? অঞ্জলির তরল স্বরে বলল, বাহ, আপনিও কি গুরুমশাইগিরি শুরু করলেন? কিন্তু শুরু করলেও গুরুত্ব বেশি দিন রাখতে পারলাম না। নিজের অজ্ঞাতে কি করে যে এই মেয়েটির সামনে নিতান্ত লঘু হয়ে পড়লাম তাই ভাবি। অফিসের বেশিরভাগ লোকই আমার বয়োজ্যেষ্ঠ, কিন্তু তাদের ভাবভঙ্গি সব কনিষ্ঠের মতো। প্রথম প্রথম কেমন যেন অস্বস্তিই লাগত। আমাদের অন্যতম ডিরেক্টর 60 বছরের বুড়ো মিস্টার খাসনবিশ যখন আমার সঙ্গে পরম সমীহের সঙ্গে কথা বলতেন, আমার প্রত্যেকটি মত অভ্রান্ত বলে স্বীকার করতেন, তখন সংশয় হতো আমি নিজেও বুঝি 60 পার হয়ে গেছি। হয়তো আয়নার সামনে দাঁড়ালে এক্ষুনি চোখে পড়বে আমার চুল সব সাদা, দাঁতের একটিও অবশিষ্ট নেই। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই আমার অস্বস্তি কাটল। এই সম্মান, এই শ্রদ্ধা, এই ভয় তো আমাকে নয়, ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টমেন্টের জেনারেল ম্যানেজারকে। অর্থ গৌরবে, পদমর্যাদায় এসব তার ন্যায্য প্রাপ্য। অফিসের ডিসিপ্লিন রক্ষার জন্য একান্ত অপরিহার্য। তাই চেম্বারে বসে যদি কোনো কেরানির একটু হাসির শব্দ কানে আসে, যদি চোখে পড়ে মিস্টার খাসনবিশ কম কাজ করছেন, স্বস্তি পাইনি। কেমন যেন আশঙ্কা হয় অফিসের ডিসিপ্লিনের ত্রুটি ঘটল। গাড়ি অফিসের দোরগড়ায় থামবার সঙ্গে সঙ্গে ওজন ভারী হয়ে যায়, মুখের ভাব আপনিই বদলায়। চেম্বারে ঢুকলে খাসবেয়ারা নীলাম্বর আমার গায়ের কোট খুলে নেয়, কিন্তু সঙ্গে সঙ্গে আর একটি অদৃশ্য আর্দালি আমার স্বভাবের সঙ্গে লৌহবর্ম এঁটে দিতে কসুর করে না। সেই ভারী সীসাটির বর্মটিও কৌতুকী মিনোধ্বজের ছোঁয়ায় খসে পড়ল। তাকে বেয়ারা বলতে ভরসা হয় না, নিজেই সেই মহাপ্রভুর বেয়ারা হয়ে আছি, কিন্তু আড়ালে বেয়ারা বলে গাল পাড়তে ভারী ইচ্ছে করে। কি করে এমন হল? অঞ্জলির সঙ্গে আমার বয়সের ব্যবধান, রুচির ব্যবধান, বিদ্যাবুদ্ধির ব্যবধান এমনভাবে ভুলে গেলাম কি করে? 19-20 বছরের বিএ ক্লাসের একটি ছাত্রীর সঙ্গে কেউ যদি 2 মিনিট আলাপ করতে বলে আমাকে, আমি নিশ্চয়ই ক্লান্তি বোধ করব। কিন্তু অঞ্জলির সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কিভাবে কেটে যায় টেরও পাইনি। কিংবা ভুল বললাম, টের পাবো না কেন, নিশ্চয়ই পাই। প্রতিটি মুহূর্তকে সমগ্র অস্তিত্ব দিয়ে অনুভব করি। কি বলে অঞ্জলি তা শুনতে ভুলে গিয়ে ও কেমন করে বলে তাই দেখি। ওর হাসির আভা লাগে কানের দুলে, চিবুকের তিলটি স্পন্দিত হয়। বেহালার এক নির্জন মজা পুকুরের ধারে ঘাসের উপর পা ছড়িয়ে বসে হঠাৎ অঞ্জলি মুখ ফিরিয়ে তাকায়। মধুর গঞ্জনা গুঞ্জিত হতে শুনি ওর কণ্ঠে, যাও, তুমি কিচ্ছু শুনছ না, তোমার মন নেই। হেসে বলি, আছে, মনি হয়ে চোখের মধ্যে স্থান নিয়েছ, ভালো করে চেয়ে দেখো। কিন্তু আমার দিকে চেয়ে দেখে না অঞ্জলি, পানা ভরা পুকুরের দিকে চুপ করে চেয়ে থাকে। তারপর আস্তে আস্তে বলে, দেখো, আমার ভারী ভয় হয়। বলি, ভয় তো তোমার সেই গোড়া থেকেই, সেই যেদিন মোটর চাপা পড়তে পড়তে একটুর জন্য বেঁচে গিয়েছিলে। অঞ্জলি বলল, এখন ভাবি বেঁচে না গেলেই ভালো হতো, বেঁচেই তো মরলাম। একটু চুপ করে রইলাম। আশাতীতভাবে অতি অল্প দিনেই অঞ্জলি কাছে এসেছে, কিন্তু ঠিক যেন আসেনি, ঠিক ধরা দেয়নি।
দ্বিধায়, কুণ্ঠায়, শঙ্কায়, সংকোচে পানা ভরা পুকুরের মতোই মন ওর আচ্ছন্ন। আমি জানি ওর ভয়টা কিসের। ভয় আমার ঐশ্বর্যকে। এই ঐশ্বর্যে ওর বিশ্বাস নেই, কিন্তু স্পৃহা আছে। আমার বাড়ি, গাড়ি, আসবাব, আড়ম্বর ওকে যত দূরে ঠেলেছে তত কাছে টেনেছে। আমি তো দেখেছি আমাদের ডলি সুচিরা যেসব সামান্য বস্তুতে কিছুমাত্র ঔৎসুক্য বোধ করত না, তাতেও ওর কি কৌতূহল, কি আনন্দ। বৌদির প্রত্যেকখানির শাড়ি আর গয়নার সঙ্গে বাড়ির আসবাবপত্রে গাড়িতে করে সদলবলে পিকনিক করতে যাওয়ায় অঞ্জলির বিস্ময় জড়িয়ে আছে। কিন্তু সেই বিস্ময় আর উন্মুখতাকে ও প্রকাশ করতে চায় না, অতি সন্তর্পণে চাপা দিয়ে রাখতে চায়। তবুও যদি কোনো ফাঁকে তা একটু প্রকাশ হয়ে পড়ে, ওর লজ্জা আর অনুশোচনার সীমা থাকে না। এসব আমি লক্ষ্য করেছি। কিন্তু তবু অঞ্জলি অঞ্জলি। ওর কৌতূহল, স্পৃহা আর আনন্দে ওর খুশি হওয়ায় আমার সমস্ত বৈভব যে ধন্য হয়েছে, সার্থক হয়েছে, তাও তো অঞ্জলির কাছে চাপা থাকেনি। তবু কেন ওর ভয়? কিসের ওর আশঙ্কা? অন্য দিনের মতো সেদিনও জিজ্ঞেস করলাম কথাটা। ও বলল, আমাদের মিল কি সম্ভব? তুমি কি সত্যি ভালোবাসতে পারো আমাকে? বললাম, কেন পারিনে? তুমি যা খাও আমি তা খাইনে, তুমি যা পড়ো আমি তা পড়িনে। তোমাকে বাসট্রাম কলেজ করতে হয়, আমার বই কাছে, এই জন্য তোমাকে ভালোবাসতে পারি না ভাবছ? নাকি এছাড়া আর কোনো ব্যবধান আছে তোমার আমার মধ্যে? অঞ্জলি বলল, কিন্তু এই ব্যবধানগুলি কি কম? বললাম, অনেক কম আর অনেক ঠুনকো। এই ব্যবধান গায়ের চামড়া নয়, গায়ের পোশাক। যে কোনো মুহূর্তে এটা খুলে ফেলা যায়। অঞ্জলি আমার দিকে তাকিয়ে একটু হাসল। ফেলা যায়? ফেলতে পারবে তুমি? একটু চুপ করে থেকে বললাম, পারি বই কি, কিন্তু আমার সেই পারা তোমার পারার উপর নির্ভর করে। তুমি যদি তেমন করে বলাতে পারো, তুমি যদি তেমন করে খোলাতে পারো, আমি না পারি কি? আমাদের প্রেমের ব্যবধান তো অতি তুচ্ছ ব্যবধান। কত রাজ ঐশ্বর্য মানুষ প্রেমের জন্য ছেড়ে এসেছে, তা তো কেবল কাব্যে নেই, ইতিহাসেও আছে। কিন্তু ছাড়তেই বা হবে কেন অঞ্জু? আমার সম্পদ কি তোমারও হতে পারে না? অঞ্জলি একটু চুপ করে থেকে বলল, কিন্তু তোমার দাদা বৌদি কি রাজি হবেন? বললাম, না রাজি হওয়ার তো কোনো কারণ নেই। ওদের কাছে সামাজিক বাধাটাই তো সবচেয়ে বড় বাধা। তেমন সামান্য কোনো বাধাও তো দেখছি নে। দুজনেই বামুন, এমনকি কুলীন মৌলুকের পার্থক্যটুকু পর্যন্ত নেই। আমি ভট্টাচ, তুমি চক্রবর্তী। দুপুরুষ আগে দুজনের বাবা দাদাই হয়তো যজমানি করতেন। অঞ্জলি বলল, কিন্তু? বললাম, ফের কিন্তু? তোমার কিন্তু পরন্তর কি শেষ হবে না? অঞ্জলি একটু হাসল। এত ব্যস্ত হচ্ছ কেন? না, ব্যস্ত আমি হইনি। কতবার ইচ্ছে হয়েছে ওর সুন্দর ছোট নরম হাতখানা নিজের মুঠির ভেতরে ভরে রাখি। কতবার ইচ্ছে হয়েছে ওই পরিপূর্ণ পেলব দুটি ওষ্ঠাধরের স্বাদে বুভুক্ষু অন্তর ভরে নিই। কিন্তু সেই উদগ্র বাসনাকে সংযত করবার শিক্ষা আর সামর্থ্য আমার আছে। বন্ধুরা হয়তো শুনলে ঠাট্টা করবে, এসব আমার দুর্বল ভীরুতা, কিন্তু তা নয়। আরেকটি ভীরু মেয়ের ভয়কে আমি ভালোবেসেছি, সম্মান করেছি। আমি ব্যস্ত হব না, ভুল বোঝাবার কোনো অবকাশ দেব না ওকে। মনে করতে দেব না আমি ওর অবস্থার বিন্দুমাত্র সুযোগ নিচ্ছি, জাহির করছি সম্পদের জোর। আমাদের সমাজের কোনো মেয়ে হলে আমি দেহকে এমন ভয় করতাম না, সুচিতার মিথ্যা মোহকে প্রশ্রয় দিতাম না। কিন্তু এখানে দিতে হবে। ও বুঝুক আমি কোনো সুযোগের লোভী নই। হৃদয়ের সঙ্গে হৃদয়ের সংযোগই আমার কাম্য। ওর মনের সংশয় ঘুচুক, দ্বিধা দূর হোক, ততদিন আমি অপেক্ষা করব। সামাজিক অনুমোদন ছাড়া ও যদি বল না পায়, পুরোহিতের অশুদ্ধ মন্ত্রোচ্চারণ ছাড়া ওর মনে যদি পরিপূর্ণ নির্ভরতার আশ্বাস না আসে, তাই হবে।
তারপর একদিন বললাম বৌদিকে। বৌদি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে বললেন, বলো কি ঠাকুরপো, একতলার ওই অঞ্জলিকে বিয়ে করবে তুমি? এত ভালো ভালো সম্বন্ধ এসেছে, কত ভালো ভালো ঘর থেকে, তখন কিছুতে তোমাকে টলানো যায়নি, আর এখন কিনা ওই পচা শামুকে তোমার পা কাটল? উত্তেজিত হয়ে বললাম, পচা শামুক তুমি কাকে বলছো বৌদি? অঞ্জলিরা ভিন্ন জাত নয়, অবশ্য তাও যদি হতো আমাকে আটকাতে পারতে না। বৌদি অর্থপূর্ণ ভঙ্গিতে হাসলেন। ও বাবা, এরই মধ্যে এত? এই তো মাস কয়েকের মাত্র জানাশোনা, তারই মধ্যে? বললাম, হ্যাঁ, তারই মধ্যেই। পুরোহিত মন্ত্র পড়াবার আগে তোমার আর দাদার মধ্যে তো কয়েক মিনিটের আলাপও ছিল না, তবু তো জানতে শুনতে বেশি দেরি হয়নি। কিন্তু বৌদি কাব্যের ধারেও ঘেঁষলেন না। পরম বস্তুনিষ্ঠতার পরিচয় দিয়ে বললেন, আমি ভেবে অবাক হচ্ছি ঠাকুরপো, অঞ্জলির মধ্যে তুমি কি দেখলে? ওর চেয়ে ঢের ফর্সামি কি আমাদের সমাজে নেই? ঢের শিক্ষিতা। রায়বাহাদুর শশাঙ্ক মুখুজ্জের মেয়ে মিনতি এমএ পাশ করেছে। একটু কম বয়সী মেয়ে যদি চাও তাও তো যথেষ্ট আছে। বললাম, তা আছে, কিন্তু অঞ্জলি যথেষ্ট নেই, সে একটি। বৌদি রাগ করে বললেন, তোমার কথা আমি বুঝতে পারিনি ঠাকুরপো। আমি রাগ করলাম না, হেসে বললাম, তোমাকে বোঝাতেই কি আমি পারি বৌদি? কিন্তু দাদাকে বোঝাতে হলো, তিনি বুঝতে চাইলেন। দাদা যে আমার চেয়ে 12 বছরের বড়, ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টমেন্টের জেনারেল ম্যানেজার হয়ে তা ভুলেই গিয়েছিলাম। তার মুখ দেখে আবার তা মনে পড়ল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা অশ্ববর্ণা। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।